সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর কোষে দেখি 4 নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 4, তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ আয়ত ঘনক বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আজকে আমরা করে ফেলবো এমসিকিউ এবং এসএকিউ গুলো, যেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা কোনো না কোনো এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ অথবা এসে কিউ অর্থাৎ 2 নম্বরের মার্কস যেগুলো থাকে, যেগুলোর জন্য 2 নম্বর করে বরাদ্দ, সেই ধরনের কিছু না কিছু ম্যাথ কিন্তু তোমরা মাধ্যমিকে পাবেই পাবে। তাহলে চলো আজকের এই চ্যাপ্টারটা আমরা খুব মন দিয়ে করব। কোন কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে দেখো, 24-এর দাগের অঙ্কগুলো সব করে ফেলবো এবং 25-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমরা সব করে ফেলবো, ঠিক আছে? আর আগের অঙ্কগুলো অর্থাৎ পুরো 23 পর্যন্ত অঙ্ক, 21, 22, 23, এই অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আগে তোমরা কিন্তু পার্ট 1, 2, 3 এগুলো দেখবে, তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব 24-এর দাগের একে পেজ নাম্বার 75 এর অঙ্কতে। তো দেখো প্রথমেই আমরা 24-এর দাগের একেরটা করব। দেখো 24-এর দাগের একে ঠিক কি বলে দিয়েছে দেখবে, বলে দিয়েছে একটি সমকোণী চৌপল আকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি। দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, কিন্তু বাক্সের ভেতরের আয়তন, আয়তন মানে কি ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে সেটাকে বলা হয় কিন্তু আয়তন, ঠিক আছে? তাহলে সেই বাক্সের আয়তন দেখবে কত বলে দিয়েছে, 440 ঘন সেমি, এবং বলে দিয়েছে ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, বাক্সটির উচ্চতা। খুব ভালো করে কিন্তু তোমরা অঙ্কটা বুঝবে। দেখো 24-এর দাগের একের অঙ্কটায় আমাদের কাছে জানতে চেয়েছে উচ্চতা। তাহলে তার আগে আমি এখানে না বেশ একটা সমকোণী চৌপল আকৃতির একটা বাক্সকে এঁকে ফেলি, ঠিক আছে? যদিও তোমাদের আঁকার কোনো দরকার নেই, পরীক্ষায় তো 1 নম্বরের, শুধু আমি বোঝানোর জন্য আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই হলো সমকোণী চৌপল, এরকম ধরনের একটা বাক্স। এর ভেতরে, বাক্সটার ভেতরে কতটা জায়গা রয়েছে? বাক্সটার ভেতরে কিন্তু জায়গা রয়েছে 440, ঠিক আছে? মানে যেটা হলো আয়তন বলে দিয়েছে। আর দেখবে বলে দিয়েছে বাক্সটার ভূমিতলের ক্ষেত্রফল 88, ঠিক আছে? ভূমিতলের ক্ষেত্রফল 88 মানে এই যে ভূমিটা, এই ভূমিটার মাপ হলো কত, 88। এবারে আমাদের কাছে উচ্চতা জানতে চেয়েছে। এবারে উচ্চতা আমি কি করে বের করব বলো তো? খুব ভালো করে দেখো, উচ্চতা বের করতে গেলে আমাকে যে আয়তনটা রয়েছে সেই আয়তনকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? ক্ষেত্রফল দিয়ে, ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে। এবারে তোমরা আমাদের কাছে তোমরা আমাকে এই প্রশ্নটা করতেই পারো যে আপনি কি করে বুঝলেন যে ক্ষেত্রফলকে, এই আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে? কি করে আমি বুঝলাম? উচ্চতা আমার কাছে জানতে চেয়েছে, আমি কি করে বুঝলাম যে আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে উচ্চতা বেরিয়ে যাবে? দেখো আমি কি করে বুঝলাম সেইটা আমি তোমাদেরকে এবারে বলি। দেখো তোমরা, আয়তন মানে কি? এই যে সমকোণী চৌপল বা আয়ত ঘনকের আয়তন মানে কি? আয়তন মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? এই তিনটাকে গুণ করলে আমরা যেটা পাই সেটাই তো হলো আয়তন, তাই না? এইবারে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ভূমিতলের ক্ষেত্রফলের কথা বলছি, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল মানে হলো এইটা। আমি যদি এইগুলোর নাম দিই, এই বিন্দুটার এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি, অর্থাৎ শুধু এই যে আয়তক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে আমরা কি জানি? সূত্রটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? এবারে দেখো তুমি যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটো আর প্রস্থ প্রস্থ কাটো, তাহলে এখানে পড়েটা কি থাকছে? পড়ে থাকছে উচ্চতা, তাই না? তাহলে উচ্চতা বের করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আয়তনকে ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আমরা আয়তনের জায়গাতে কত লিখবো। আয়তন মানে হলো বাক্সটার এই ভেতরে, বাক্সটার ভেতরে কতটা জায়গা রয়েছে আমরা জানি 440। আর এই যে ভূমিতল, ভূমিতলের ক্ষেত্রফলটা কত? অর্থাৎ এই যে
তোমরা বুঝতে পারছো এই ভূমিতলের ক্ষেত্রফলটা কত? ভূমিতলের ক্ষেত্রফলটা হলো কিন্তু 88। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা চলো ভাগ করি, ভাগ করলেই পেয়ে যাব। তাহলে আমরা 40, এই যে 440 কে ভাগ করব কত? 88 দিয়ে, তাহলেই হয়ে যাবে। দেখো আমি 11 দিয়ে যদি কাটি বা 44 দিয়ে যদি কাটি, তাহলে 44 কে 4 দিয়ে 88 কে ভাগ করলে কত হবে? 2 হবে। 44 দিয়ে 440 কে ভাগ করলে কত হবে? 10 হবে। আবার দেখো 2 এককে 2, আমি যদি 10 কে ভাগ করি কত পাবো? 5। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের উচ্চতা, এবং সেটা দেখবে সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা। তাহলে এই 5 সেমি কত নম্বর অপশানে দেখো রয়েছে? বি নাম্বার অপশানে কিন্তু রয়েছে। বোঝা গেল? তাহলে উচ্চতা বের করতে গেলে কি করে করতে হয়? ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? 24-এর দাগে, দুয়েরটায়। আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। দেখো আমরা এবারে করব 24-এর দাগের দুয়েরটা। দেখো 24-এর দাগের দুইতে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটি আয়ত ঘনকার গর্তের দৈর্ঘ্য, কি বলে দিয়েছে? দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 সেমি, এই সরি 5 মিটার, 4 মিটার ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কতগুলো রাখা যাবে আমাদেরকে জানতে চেয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করবার আগে তোমাদেরকে আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বলি। ঠিক আছে? আচ্ছা ভাবো এখানে খুব বড় একটা গোল বল রয়েছে। ভাবো একটা বড় গোল বল রয়েছে, আর এই বলের ভেতরটা পুরো ফাঁকা। ঠিক আছে? এই বলের ভেতরে কতটা জায়গা আছে? আমি ধরে নিচ্ছি এই বলের ভেতরে জায়গা রয়েছে 20 ঘন মিটার, আমি ধরে নিলাম। ঠিক আছে? তার মানে এই বলের ভেতরে 20 ঘন মিটার জায়গা রয়েছে, মানে এই বলটার আয়তন হলো 20 ঘন মিটার। ঠিক আছে? ভেতরে যতটা জায়গা রয়েছে মানে ওর আয়তনটা। এইবারে এই বলটাকে আমি, ভাবো ফাঁক করে, এই জায়গাটা ফাঁক করে এর ভেতরে কয়েকটা ছোট ছোট বল আমি ঢোকাবো। এরকম ছোট ছোট কয়েকটা বল আমি ঢোকাবো। কতগুলো বল ঢোকাবো আমি জানি না। এর ভেতরে পুরো ভর্তি বল হয়ে যাবে। ঠিক আছে? আমি বাইরে থেকে এতগুলো বল এর মধ্যে ঢোকাবো যাতে এই বড় বলের ভেতরে আর যাতে কোনো জায়গা না থাকে, পুরো একদম ভর্তি করে দেবো। এই বলটার ভেতরটা আমি পুরো ভর্তি করে দেবো এরকম ছোট ছোট বল ঢুকিয়ে। এবারে এই ছোট ছোট বলগুলোর আয়তন আমি ধরে নিচ্ছি 2 করে। এই ছোট ছোট বলগুলোর আয়তন আমি ধরে নিচ্ছি 2 ঘন মিটার। ঠিক আছে? প্রত্যেকটা বলের আয়তন কত আমি ধরে নিচ্ছি? 2 ঘন মিটার। ঠিক আছে? 2 ঘন মিটার। তার মানে এই বলগুলোর ভেতরে কতটা জায়গা রয়েছে? 2 ঘন মিটার করে। এরকম 2 ঘন মিটারের কতগুলো বল রাখলে এই বড় বলটা পুরো পুরো বড় বলটা ভর্তি হয়ে যাবে, আর কোনো জায়গা থাকবে না। মানে সোজাসাপটা কথায় এরকম ছোট ছোট বল কতগুলো এখানে ধরবে? কতগুলো হাইয়েস্ট, কতগুলো সর্বোচ্চ এখানে ধরবে? তোমরা বলো তো। ভেতরে জায়গা রয়েছে 20 ঘন মিটার, 2 ঘন মিটারের বল কতগুলো ধরবে? তোমরা কিন্তু ইজিলি বলে দেবে যে এই রকম বল এখানে কিন্তু 10 খানা ধরবে। কতগুলো ধরবে? 10টি। কি করে আমি এই 10টি বের করলাম? এই যে এই যে বড় বলের আয়তন, অর্থাৎ বড় বলের ভেতরে যতটা জায়গা রয়েছে তাকে আমি ভাগ করলাম ছোট ছোট বলের ভেতরে কতটা জায়গা রয়েছে সেইটা দিয়ে। ঠিক আছে? অর্থাৎ বড় বলের আয়তনটাকে আমি ভাগ করলাম ছোট ছোট বলের আয়তন দিয়ে। ঠিক আছে? তাহলেই আমি পেয়ে গেলাম যে 10টি বল ধরবে। বোঝা গেল? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ঠিক একই জিনিস 2-এর দাগের অঙ্কটাতেও বলেছে। দেখো 2-এর দাগের অঙ্কটাতেও কিন্তু ঠিক ওই একই জিনিস বলেছে। শুধু এখানে বলের বদলে রয়েছে কিন্তু একটা আয়ত ঘনকার গর্ত। ঠিক আছে? একটা আয়ত ঘনকার গর্ত রয়েছে। তো দেখো এই হলো একটা আয়ত ঘনক। ঠিক এইরকম একটা ভাবো গর্ত রয়েছে। ঠিক আছে? এরকম আয়ত ঘনকার গর্ত রয়েছে। এই আয়ত ঘনকার গর্তের মধ্যে কি রাখা হবে? কাঠের তক্তা রাখা হবে। কাঠের তক্তা। তক্তাগুলোও কিন্তু ঠিক এইরকম শেপেরই দেখতে। ঠিক আছে? এইরকম শেপের দেখতে কাঠের তক্তা রাখা হবে, যেগুলোকে দেখতেও কিন্তু আয়ত ঘনকার। ঠিক আছে? এই রকম তক্তা কতগুলো এই গর্তের মধ্যে রাখা যাবে? বোঝা গেল? তাহলে আমাকে এই গর্তের মধ্যে কতগুলো এই রকম তক্তা রাখা যাবে
বের করতে গেলে আমাকে কি করতে হবে? এর ভেতরে কতটা জায়গা রয়েছে অর্থাৎ এই গর্তের আয়তনকে ভাগ করতে হবে এই তক্তার আয়তন দিয়ে, তাই না? গর্তের আয়তনকে ভাগ করতে হবে কি দিয়ে? তক্তার আয়তন দিয়ে। তাহলেই পেয়ে যাব। তাহলে আমি কি বললাম তোমাদেরকে? দেখো আমি তোমাদেরকে বললাম যে গর্তের আয়তনকে ভাগ করব কি দিয়ে? গর্তের আয়তনকে আমি ভাগ করব কি দিয়ে? তক্তার আয়তন দিয়ে, তাই তো? তক্তার আয়তন দিয়ে। তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবারে তোমরাই আমাকে বলো যে আয়তন বের করবার সূত্র কি? আয়তন বের করবার সূত্র আমরা কি জানি? এগুলো তো আয়তঘনক। তাহলে তার তাহলে তার আয়তন বের করবার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা করলেই আমাদের হয়ে যায়, তাই না? তাহলে গর্তের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু কি? উচ্চতা। আবার তক্তাটাও দেখতে দেখবে আয়তঘনক মানে সমকোণী চৌপাল আকৃতি, ঠিক সেরকমই দেখতে। তাহলে একইভাবে এইটার আয়তন আমরা কি করে বের করব? তক্তার আয়তন বের করবার সূত্র হলো ওই একই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এবারে তোমরা আমাকে বলো যে গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? দেখবে বইয়ের মধ্যে বলেই দিয়েছে গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো কত কত, দেখবে বলে দিয়েছে 40 12 16। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি করব? 40 12 16, তাই তো? 40, গর্তের দৈর্ঘ্য 40, প্রস্থ 12, উচ্চতা মানে গভীরতা হলো 16। একইভাবে দেখো তক্তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলো তো? তোমরা বই দেখে বলবে। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো 5 4 2, তাই তো? 5 দৈর্ঘ্য হলো 5, প্রস্থ 4, আর উচ্চতা না বলে এখানে পুরু বলছে, সেটা হলো 2। এবারে তুমি কাটাকুটি করো তাহলেই কাজ শেষ। কাটাকুটি করলে দেখো কি হবে এখানে? দেখো দেখো 5 একে 5, 40 কে ভাগ করলে কত হবে বলো? 8 হবে, তাই না? তাহলে আবার দেখো 2 একে 2, 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? 4 হবে। আবার দেখো নিচে 4 আর উপরে 4 কেটে দেবো, তাহলে থাকছে কত এখানে? দেখো এই দেখো 12 আর 16 একমাত্র বেঁচে রয়েছে, 12 আর 16। এবার তুমি 12 আর 16 কে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। 12 আর 16 কে, দেখো 12 আর 16 কে আমি যদি এখানে গুণ করি 6 বারং কত? 72। এখানে কত হচ্ছে? 2 9 1, 192টি। 192টি, দেখো আমি আগে এখানে লিখি 192টি তক্তা, এইরকম তক্তা 192 খানা এইরকম গর্তের মধ্যে ঢুকে যাবে। এরকম গর্তের মধ্যে 192 খানা তক্তাকে ঢুকিয়ে দেওয়া সম্ভব। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তাহলে আমি এটাকে মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 3-এর দাগেরটা। দেখি 24-এর দাগের 3-এ আমাদের কাছে কি বলে দিয়েছে। দেখবে 24-এর দাগের 3-এ বলে দিয়েছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে একটা ঘনক রয়েছে। তাহলে এই হলো একটা ঘনক। দেখো আমি একটা প্রথমে ঘনককে এঁকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। এই হলো একটা ঘনক, ঠিক আছে? এই হলো আমাদের ঘনক, ঠিক আছে? হয়ে গেল ঘনক। বা তোমরা মনে মনে ভাবো একটা বাক্স বা একটা লুডোর ছক্কা, ঠিক আছে? এরকম মনে মনে ভাবো। তোমরা লুডোর ছক্কা সবাই দেখেছো। এই যে লুডোর ছক্কা বা যে কোনো বাক্স, তার তল কটা? তোমরা বলো তল কটা? তল তোমরা জানো কিন্তু টোটাল তল হলো কিন্তু 6টা। 6টা। এবারে এই যে বাক্স, তার যে মাথা, যে বাক্সটা, তার যে মাথা আর বাক্সটার যে নিচটা, সেই দুটো তলকে যদি আমি বাদ দিই তাহলে কটা তল থাকবে? থাকবে 4টে তল। সেই তলটাকে আমরা বলি পার্শ্বতল, ঠিক আছে? তাহলে দেখবে টোটাল তোমরা যে লুডোর ছক্কা দেখেছো, সেই ছক্কার একদম দেখবে ওপরে থাকে পুঁট মানে 1, আর ঠিক পুঁটের নিচে কি থাকে? ছক্কা মানে 6 থাকে। তাহলে ওই পুঁট আর ছক্কা কি হলো? ওপর আর নিচ। তাহলে আমি যদি এই ওপরেরটা ভাবো, আমি এই যে ওপরেরটা যদি বাদ দিই আর নিচের তলটা যদি বাদ দিই তাহলে আমরা এখানে কটা তল পাবো? পাবো কিন্তু 4টি তল, ঠিক আছে? এই 4টি তলকে বলা হয় কিন্তু পার্শ্বতল, কারণ এগুলো দেখবে পাশে থাকে। দেখবে এই তলগুলো দেখবে বাম পাশে ডান পাশে এরকম ভাবে রয়েছে, সামনে পিছনে, তাই না? দেখবে যে কোনো একটা বাক্স তুমি যখন দেখছো দেখবে বাক্সর একটা থাকে ডান পাশ একটা বাম পাশ।
একটা পিছন, একটা সামনে, তাই না? তাহলে ৪ টে। আর ওপর আর নিচে সেটাকে আমি যদি বাদ দিই তাহলে ৪ টে তল পাবো। এই ৪ টে তলকে বলা হয় কি? পার্শ্বতল। আর ৬ টা তলকে আমরা কি বলবো? বলবো কিন্তু সমগ্র তল। বোঝা গেল? এইবারে দেখো আমি এইখানে কি লিখছি? লিখছি কিন্তু প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে। এইবারে প্রশ্নানুসারে লেখার পরে দেখো আমি এইদিকে লিখছি ২৫৬। এবার তোমরা আমাকে বলো ২৫৬ কিসের মাপ? প্রশ্নের মধ্যে বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এইদিকে পার্শ্বতলের ক্ষেত্রফলের মাপকে লিখি তাহলে এইদিকে আমাকে কি লিখতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, তাই না? এইবারে দেখো এই যে তলগুলো সব তলগুলো দেখতে কিন্তু দেখো বর্গাকার, তাই না? বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হয় সমান, তাই না? আমি যদি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ করে ধরে নিই তাহলে এই তলটা এই একটা তলের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। তোমরা সবাই জানো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এই যে তলটা আমরা দেখছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা কি বলি? এ স্কোয়ার। তাহলে এইখানেও দেখবে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমি কি লিখব? একটা তলের ক্ষেত্রফল যদি হয় এ স্কোয়ার তাহলে ৪ টে তলের ক্ষেত্রফল কি হবে? 4 স্কোয়ার, তাই না? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে এই যে ২৫৬ এটা কিন্তু ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল। একটা তলের ক্ষেত্রফল যদি হয় এ স্কোয়ার তাহলে ৪ টে তলের ক্ষেত্রফল কি হবে? 4 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এবারে চলো আমরা অঙ্কটা করব। দেখো তাহলে দেখো ৪ টা এখানে কি রয়েছে? গুণ রয়েছে। আমি ওই সাইডে পাঠিয়ে দিই, হ্যাঁ? এ স্কোয়ার যেমন আছে আছে। দেখো ২৫৬ তাহলে ৪ কে আমি এইদিকে পাঠিয়ে দিলাম। দেখো ২৫৬ কে আমি যদি ভাগ করি ৪ দিয়ে কত হবে? ৪ × ৬ = ২৪, ১ ১৬, ৪ ৪ ১৬ অর্থাৎ হচ্ছে কত? ৬৪। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে? ৬৪। এবার তুমি স্কোয়ারকে এইদিকে পাঠাবে, স্কোয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে? রুট হয়ে যাবে, তাই না? স্কোয়ারটা এইদিকে চলে গেলে রুট হয়ে যাবে। তাহলে ৬৪ রুট কত? ৮। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমি কত পেলাম? এই ধারের দৈর্ঘ্য ৮, এটা ৮, এরকম ভাবে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হলো কত করে? ৮ করে। বোঝা গেল? এইবারে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তো ৮। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু ঘনকটির আয়তন। তাহলে ঘনকের আয়তন আমরা কি লিখবো? অতএব ঘনকের আয়তন। আমি শুধু আয়তন বলে লিখছি, ঠিক আছে? তাহলে ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি? এ কিউব, তাই না? তাহলে এর জায়গাতে আমরা কত লিখবো? এই দেখো এর জায়গাতে কত লিখবো? ৮। ৮ এর কিউব, আর ৮ এর কিউব কত হয়? ৫১২। পাশে আমি কি লিখবো? ঘন, আচ্ছা মিটার লিখবো। বোঝা গেল? ঘন মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। কত হলো? ৫১২ ঘনমিটার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের আয়তন। কত নম্বরের অ্যান্সারটা রয়েছে দেখো ডি এর দাগে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো এবারে আমরা চলে যাব ৪ এর দাগে। তো দেখো এইবারে আমরা করব কতটা? করব কিন্তু ৪ এরটা। প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। ২৪ এর দাগের ৪ এরটা। দেখবে এই যে পরিমিতির এমসিকিউ গুলোতে কোনগুলো ইম্পর্টেন্ট হয় জানো? যেগুলোয় কোনো অনুপাত দেওয়া থাকে, কোনো ইস্টু দিয়ে দেওয়া রয়েছে পরিমিতি। পরিমিতিতে ইস্টু দিয়ে দেওয়া অঙ্ক, অনুপাত দিয়ে দেওয়া অঙ্ক কিন্তু হয় প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং পার্সেন্টেজ দিয়ে দেওয়া অঙ্ক কিন্তু হয় প্রচন্ড ইম্পর্টেন্ট। শতকরা রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, এরকম অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট। তো দেখো বলেই দিয়েছে দুটো ঘনকের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো দেখো বলে দিয়েছে ঘনকের আয়তনের অনুপাত। তাহলে দুটো ঘনক রয়েছে, এরকম ভাবে দুটো ঘনক রয়েছে। এই একটা ঘনক, ঠিক আছে, এই একটা ঘনক, আবার এই একটা ঘনক, এরকম দুটো ঘনক রয়েছে। তাদের কিসের অনুপাত বলে দিয়েছে আমার কাছে? আয়তনের অনুপাত 1:27। তার মানে এর ভেতরে কতটা জায়গা রয়েছে? দেখো আয়তন মানে কি? ভেতরে কতটা জায়গা রয়েছে, তাই তো? তাহলে তোমরাই আমাকে বলবে প্রথমটার ভেতরে কতটা জায়গা রয়েছে? 1:27 বলেছে, তার মানে এর ভেতরে জায়গা রয়েছে 1, এর ভেতরে জায়গা রয়েছে কত? 27। বোঝা গেল? এবারে দেখো প্রথম ঘনকটার ভেতরে কতটা জায়গা রয়েছে?
এক, আমি এদিকে লিখলাম এক। তাহলে এক হলো এই ঘনকের কিসের মাপ? আয়তন। এর ভেতরে কতটা জায়গা রয়েছে মানে আয়তন। তাহলে আমি যদি এইদিকে আয়তনের মাপ লিখি তাহলে আমাকে এইদিকে কি লিখতে হবে? আয়তনের সূত্র। আর আয়তনের সূত্র আমরা কি জানি? ঘনকের আয়তনের সূত্র হলো এ কিউব। বোঝা গেল? আবার একইভাবে দেখো, এই ঘনকের ভেতরে কতটা জায়গা রয়েছে মানে আয়তন কত? 27। তাহলে দেখো সমান চিহ্নের এই দিকে আমি কি লিখলাম? এই ঘনকটার কি লিখলাম আমি? আয়তন লিখলাম। তাই না? আয়তন লিখলাম। তাহলে এই দিকে আমায় কি লিখতে হবে? আয়তনের সূত্র লিখতে হবে। আয়তনের সূত্র আমরা কি জানি? এ কিউব। এবারে দুটো এ তো, তাদেরকে আলাদা করবার জন্য একটাকে A1 আর একটাকে আমি A2 দিয়ে চিহ্নিত করছি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে চলো আমরা কি করব? তাহলে দেখো তোমরা আশা করি বুঝতে পারলে তো? এই যে এক, এটা হলো প্রথম ঘনকের আয়তন লিখেছি। তাহলে এদিকে আয়তনের মাপ লিখলে দেখো আমি এইদিকে আয়তনের সূত্রকে লিখেছি। আবার দেখো এইদিকে আমি আয়তনের মাপ লিখেছি। কোন ঘনকের আয়তনের মাপ লিখেছি? এই যে দ্বিতীয় ঘনকটার আয়তনের মাপকে লিখেছি। তাহলে এইদিকে আমি আয়তনের মাপ লিখলে এইদিকে আয়তনের সূত্রটাকে লিখেছি। দুজনেরই আয়তনের সূত্র কি? এ কিউব। এ দুটোকে আলাদা করব বলে একটাকে এক আর একটাকে দুই দিয়ে চিহ্নিত করেছি। তাহলে ওপরেরটা A1, নিচেরটা কি A2। আচ্ছা, এবার এই যে কিউব গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই কিউব গুলোকে আমি কি করব? সমান চিহ্নের এই দিকে পাঠাবো। পাঠালে কি হবে? হবে কিন্তু ঘনমূল। ঠিক আছে? এই রকম হয়ে যাবে ঘনমূল। তাহলে দেখো, তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি? একের ঘনমূল এক, 27-এর ঘনমূল কত হবে? 3 হবে। তার মানে A1 ইজুকাল টু কত? এক। A2 ইজুকাল টু কত? 3। বোঝা গেল তো? তার মানে এই যে ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে? এক করে। এক করে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? এক করে। দেখো A1 ইজুকাল টু তো এক লেখা রয়েছে তাই না? এক করে। A2 ইজুকাল টু, A2-র বরাবরে দেখো কত রয়েছে? 3। তার মানে এই ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে? 3 করে। অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে আমার কাছে জানতে চেয়েছে কিন্তু ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এই দুটো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, অতএব কি লিখবো? দুটির ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের কি অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখবে আগের অঙ্কটাতেই আমি কিন্তু তোমাদেরকে বলেছি একটা তলের ক্ষেত্রফল কি হয় বলো তো? একটা মাত্র তল, একটা মাত্র তলের ক্ষেত্রফল হয় কিন্তু এ স্কোয়ার। পার্শ্বতল অর্থাৎ চারটে তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? 4 স্কোয়ার। আর আমাদের এই অঙ্কে জানতে চেয়েছে কিন্তু সমগ্র তলের। খুব ভালো করে দেখবে, আমাদের এই অঙ্কে কিন্তু জানতে চেয়েছে সমগ্র তলের মানে টোটাল কতগুলো তল হয় ঘনকের? 6টা। সেই 6টা তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? একটা তলের ক্ষেত্রফল যদি হয় এ স্কোয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে? 6 স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কি? 6 স্কোয়ার। আবার এই ঘনকটারও সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সেটাও হবে অবশ্যই 6 স্কোয়ার। এবারে এ দুটোকে আলাদা করব। একটাকে আমি A1 দিয়ে চিহ্নিত করব, আরেকটাকে আমি A2 দিয়ে চিহ্নিত করব। এবং দুজনের অনুপাত জানতে চেয়েছে, ইস টু দেব। এই দুটো অনুপাতের দুদিকে কি কি মিল আছে? কেটে যাবে। দেখো এই দিকেও 6, এদিকেও 6, কেটে গেল। A1 এর মান আমি কত লিখবো? এই দেখো A1 এর মান দেখো কত? A1 এর মান হলো 1, আমি লিখবো 1। দেখো মাথাতে কি রয়েছে? স্কোয়ার, আমিও দেবো কি? স্কোয়ার। বোঝা গেল? ইস টু। এখানে দেখবে রয়েছে A2 এবং মাথাতে স্কোয়ার। A2 এর মান দেখো কত? এই দেখো A2 এর মান হলো 3 করে। এখানেও তোমরা দেখতে পাবে, এই দেখো A2 এর মান কত? 3। তাহলে আমি লিখবো 3, যেহেতু মাথায় স্কোয়ার আছে দেবো স্কোয়ার। তাহলে দেখো 1-এর স্কোয়ার কত হবে? 1। 3-এর স্কোয়ার কত হবে? 9। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এইটা হলো আমাদের কি? অ্যান্সার। এবারে দেখো তো এই অ্যান্সারটা কত নম্বর অপশানে রয়েছে? দেখো এই অ্যান্সারটা তোমরা পাবে কিন্তু সি এর দাগে। তোমরা সি এর দাগে কিন্তু টিক মেরে নেবে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল 4-এর দাগেরটা। চলে যাব 5-এর দাগে।
তাহলে দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? ৫ এর দাগে। দেখো ৫ এর দাগে কি বলে দিয়েছে? ৫ এর দাগে প্রচন্ড ইম্পোর্টেন্ট, স্টার মার্কিং করবে। বলে দিয়েছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো s বর্গ একক। খুব ভালো কথা। চলো তো আমরা একটু, একটু করে লিখি। একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো s বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বইয়ে কত বলে দিয়েছে? s। আচ্ছা আমরা কত জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র? এক্ষুনি তোমাদের বলেছি। একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কিন্তু 6a², তাই না? তারপরে দেখবে বলে দিয়েছে এবং কর্ণের দৈর্ঘ্য d একক। দেখবে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য d একক। আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √3 ইন্টু a। বোঝা গেল? √3 ইন্টু a। একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করি। চলো এস আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে দেখো আমরা কিরকম ভাবে সম্পর্কটা নির্ণয় করব, খুব ভালো করে দেখবে। দেখো √3 আর a এর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে √3 এই দিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে a ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? d/√3। এইবারে আমি এই সাইডে আসি। দেখো s ইজ ইকুয়াল টু 6 যেমন লেখা আছে আছে। এর জায়গাতে আমি কত বসাবো? দেখো আমি এখানে এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি কিন্তু d/√3। তাহলে আমি এখানে এর জায়গাতে কত বসাবো? বসাবো কিন্তু d/√3। এবার যেহেতু দেখো এর মাথাতে স্কোয়ার আছে, আমিও তাহলে এখানে কি দেব? স্কোয়ার দেব। বোঝা গেল তো? তাহলে আবার এখানে তোমরা দেখবে s ইজ ইকুয়াল টু 6 যেমন আছে আছে। খুব ভালো করে দেখবে ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা একবার ডি এর মাথায় বসবে, একবার √3 এর মাথায় বসবে। ডি এর মাথায় বসলে কি হবে? হবে ডি স্কোয়ার। √3 এর মাথায় বসলে কিন্তু হবে শুধু 3 হবে। ঠিক আছে? চলো এবারে দেখো এখানে যেহেতু দেখো গুণ চিহ্ন আছে, কাটাকুটি করি। 3 একে 3, 3 2 6। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি s ইজ ইকুয়াল টু 2, কি পাচ্ছি? ডি স্কোয়ার। ঠিক আছে তো? কি পেলাম আমরা? 2d²। এই হয়ে গেল মোটামুটি আমাদের অঙ্ক শেষ। এবারে এই রকম অপশন বইয়ের মধ্যে কি আছে? আমরা একটু দেখে নিই। দেখো এই রকম অপশন এর দাগেরটা দেখো, এর দাগেরটা না মিলছে না। তারপরে দেখবে বিও মিলছে না, সিও মিলছে না। ডিটা কিন্তু মিলবে যদি আমরা একটা কাজ করি। দেখো 2 আর d² মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি? গুণ চিহ্ন। তাহলে 2টা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে s/2। ঠিক আছে? তাহলে এদিকে কি থাকছে? d²। বোঝা গেল? তাহলে d² ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? s/2। তাহলে এইটা হলো কিন্তু অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু অপশানে রয়েছে। কত নম্বর অপশানে রয়েছে? খুব ভালো করে দেখবে কিন্তু ডি এর দাগেতেই রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউ গুলো সব শেষ। এবারে আমরা চলে যাব কিসের? সত্য মিথ্যাতে। ঠিক আছে? তো আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা চলে যাব কি? বি এর দাগে। 24 এর দাগেরই বি তে দেখবে যে সত্য মিথ্যাগুলো আছে না? সেই সত্য মিথ্যা আমরা করব। তাহলে প্রথমেই আমরা করব বি এর দাগের একেরটা। দেখি একের দাগে কি বলে দিয়েছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ, হ্যাঁ 4 গুণ হবে। তাহলে বলে দিয়েছে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়। ভাবো প্রথমে একটা এরকম ঘনক রয়েছে। এরকম একটা ঘনক রয়েছে, খুব ভালো কথা। এরকম একটা ঘনক রয়েছে। এই ঘনকের আমি এই একেকটা ধারের যে কত মাপ আমি জানি না। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ধারের মাপ a। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ধারের মাপ a। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি হয় a, তাহলে এই ঘনকটার আয়তন কত হবে? এই ঘনকটার আয়তন কত হবে? হবে কিন্তু a³ তাই না? এইবারে আমি আরেকটা ঘনক আঁকবো। আমি এবারে কি করব? আরেকটা ঘনককে আঁকবো। এইবারে আমি যে ঘনকটাকে আঁকবো সেই ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে? দেখবে বলে দিয়েছে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি? মানে এখানে আমি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত ধরেছি? a করে। তাহলে আমি a এর দ্বিগুণ করব মানে কি? 2a। মানে এখানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমি কত করব? 2a করব। এরকম যদি হয় প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি হয় 2a, তাহলে এই ঘনকটার আয়তন কত হবে? বলো বলো বলো। এই ঘনকটার আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র হলো a³ a³ মানে হলো প্রত্যেকটা ধারের কিউব। প্রত্যেকটা ধারের যা মাপ
তার কিউব। এখানে প্রত্যেকটা ধারের মাপ কি ছিল? এখানে প্রত্যেকটা ধারের মাপ a ছিল, তাই জন্য a এর কিউব করা হয়েছে। এখানে প্রত্যেকটা ধারের মাপ কত? 2a। তাহলে আমরা এখানে কি করব? 2a এর কিউব করব। তাহলে 2 এর কিউব করলে আমরা কত পাবো? দেখো কিউবটা একবার 2 এর মাথায় বসবে, একবার a এর মাথায় বসবে। 2 এর মাথায় কিউব বসলে কত হবে? 8। a এর মাথায় কিউব বসলে কত হবে? a কিউব। বোঝা গেল? তাহলে যখন এই ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য ছিল a, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য ছিল a, তখন আয়তন কত ছিল? a কিউব। যেই মাত্র ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে এর ডবল করে দিলাম, অর্থাৎ 2a করে দিলাম, এর ডবল কি 2a হয়ে গেল, তখন আয়তনটা হয়ে গেল 8a কিউব। মানে আগেরটা ছিল কি? a কিউব, এইটার আয়তন ছিল a কিউব, এটার আয়তন হয়ে গেল 8a কিউব। মানে এর সাথে 1 আর এর সাথে 8, মানে 1 এর ছিল শুধু a কিউব, হয়ে গেল 8a কিউব। মানে আগের থেকে এখন 8 গুণ বেড়ে গেল। আগেরটা ছিল 1a কিউব, কিছু নেই মানে কি, শুধু বা শুধু a কিউব, এটা হয়ে গেল 8a কিউব। মানে আগের থেকে এখন 8 গুণ বেড়ে গেল আয়তনটা। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করার ফলে আয়তন কত বেড়ে গেল? 8 গুণ বেড়ে গেল। আর বইয়ের মধ্যে কি বলছে? বইয়ের মধ্যে বলছে আয়তন নাকি 4 গুণ বেড়ে গেল। তাহলে তোমরাই বলো আমরা কত বেড়ে গেল দেখতে পাচ্ছি? 8 গুণ। আর বইয়ে বলছে কি 4 গুণ। তাহলে বইয়েরটা অবশ্যই মিথ্যা, তাই না? তাহলে তোমরা কি লিখবে? লিখবে কিন্তু মিথ্যা। এটা মানে চরম মিথ্যাচার হয়েছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে চলো এটাকে আমি মুছে দিই। মুছে দিয়ে এবারে আমরা চলে যাব বিয়ের দাগের 2 তে। ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব বিয়ের দাগের 2 তে। দেখি বিয়ের দাগের 2 তে কি বলে দিয়েছে। বিয়ের দাগের 2 তে দেখো বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে, বৃষ্টিপাতটা যদি 5 সেমি উচ্চতার হয়, তাহলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। তো আমাদেরকে দেখতে হবে সত্যি কি 1000 ঘনমিটার হচ্ছে। তারপরে দেখবে উত্তর সংকেতে বলে দিয়েছে 1 আর সমান সমান কি বলে দিয়েছে? 1 আর সমান সমান 100 বর্গমিটার, কমা দিয়ে দেখবে বলে দিয়েছে 1 হেক্টর সমান সমান 100 আর। এই কথাটাকে আমি একটু লিখবো যে 1 হেক্টর মানে 1 হেক্টর, 1 কি বলেছে? হেক্টর মানে 1 হেক্টর মানে কি বলে দিয়েছে? ইজুকাল টু 100 আর। চলো আমি এখানে লিখবো 100 আর। বোঝা গেল? 1 হেক্টর মানে কি? এই 1 হেক্টর মানে 100 আর। এবারে বইয়ের মধ্যে যে জমিটাতে, যে জমিটায়, যে জমিতে বৃষ্টিপাতটা হচ্ছে সেই জমিটার টোটাল মাপ কত? বলে দিয়েছে 2 হেক্টর। তাই কি না? বলেছে তো 2 হেক্টর। তাহলে দেখো 1 হেক্টর মানে যদি 100 আর হয়, তাহলে পুরো জমিটার মাপ কত আর? জমিটার মাপ বলে দিয়েছে 2 হেক্টর। আমি বলছি যে হেক্টরে না, কত আর, জমির মাপটা কত আর। জমির মাপটা হলো 1 হেক্টর মানে যদি হয় 100 আর, তাহলে 2 হেক্টর মানে কত হবে? 2 হেক্টর মানে হবে, 2 হেক্টর মানে তাহলে কত হবে? 200 আর। তাহলে তুমি যদি হেক্টরের হিসাবে জমির মাপ বলো তাহলে কি বলতে হবে? 2। আর তুমি যদি আরের হিসাবে জমির মাপ বলো তাহলে জমিটার মাপ কত? আমি যদি বলি এই জমিটার মাপ কত আর, তখন বলবে 200 আর। আমি যদি বলি জমিটার মাপ কত হেক্টর, তখন বলবে 2 হেক্টর। একই ব্যাপার, এককটা আলাদা। বোঝা গেল? তাহলে কত আর? 200 আর। এইবারে বইয়ের মধ্যে দেখবে আরেকটা জায়গায় বলে দিয়েছে 1 আর সমান সমান 100 বর্গ মিটার। কি বলে দিয়েছে? 1 আর মানে কি? 1 আর মানে হলো, আমি যদি আবার এখানে দেখো এরকম ভাবে লিখি, 1 আর 1 আর মানে কি বলে দিয়েছে? 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার। তাহলে বলো আমাদের জমিটার মাপ কত আর? আমাদের জমিটার মাপ হলো কিন্তু 200 আর। তাহলে আমি যদি বলি এই জমিটার মাপ, এই জমিটার মাপ কত বর্গ মিটার, এই জমিটার মাপ কত বর্গ মিটার, তখন তোমরা কি উত্তর দেবে? 1 আর মানে যদি হয় 100 বর্গ মিটার, তাহলে 200 আর মানে কত বর্গ মিটার হবে? তাহলে কি করব আমরা? 100 কে
আর 200 কে গুণ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব। অর্থাৎ কত পাবো আমরা? পাবো কিন্তু 20,000 বর্গ মিটার। তাহলে এই জমিটার মাপ যদি আমি হেক্টরে জানতে চাই, যদি আমি বলি এই জমিটার মাপ বলো কত হেক্টর, তখন তোমরা বলবে কি 2 হেক্টর। আমি যদি বলি কত আর, তখন তোমরা কি বলবে 200 আর। আমি যদি এই জমিটার মাপ এবারে বর্গ মিটারে জানতে চাই, তখন তোমরা কি বলবে? কত বর্গ মিটার এই জমিটার মাপ? 20,000, 20,000 বর্গ মিটার। বোঝা গেল? 20,000 বর্গ মিটার। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে জমিটা রয়েছে, মানে 2 হেক্টরের জমি বা 20,000 বর্গ মিটারের জমি যাই বলি না কেন, সেই জমিটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? বৃষ্টি হচ্ছে 5 সেমি উচ্চতার বৃষ্টি হয়েছে। ঠিক আছে? এরকম প্রচুর বৃষ্টি আকাশ থেকে পড়ছে। ঠিক আছে? 5 সেমি উচ্চতার বৃষ্টি হয়েছে। কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 সেমি উচ্চতা, উচ্চতার বৃষ্টি হয়েছে, এবং কথাটা আরো ইম্পর্টেন্ট, তার কারণ হলো 5 সেমি। ঠিক আছে? তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে অ্যান্সারে জানতে চেয়েছে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে কিনা। বৃষ্টির জলের আয়তন জানতে চেয়েছে। চলো তো আমরা বৃষ্টির জলের আয়তনটা বের করি। তাহলে আমরা এখানে দেখো লিখছি বৃষ্টির বৃষ্টির জলের আয়তন। বৃষ্টির জলের আয়তন বের করব। আচ্ছা, এখানে বৃষ্টির জলের আমরা যে আয়তন বের করব, আয়তনের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তো দেখো, আমরা এই রকমও তো লিখতে পারি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাকে আমি তো এরকমও লিখতে পারি। দেখো, দৈর্ঘ্য আমি একটু আগে এখানে লিখে নিই, ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবারে এই দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা একত্রে কি বলি? ক্ষেত্রফল বলি। তাহলে দৈর্ঘ্য প্রস্থকে একত্রে আমি কি বলতে পারি? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বা জমির ক্ষেত্রফলও বলতে পারি, তাই না? ইন্টু এই উচ্চতাটাকে আমি লিখছি। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লেখাও যা, ভূমির ক্ষেত্রফল লেখাও ঠিক ওই একই তো ব্যাপার হলো। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে ভূমির ক্ষেত্রফলে আমি কি লিখব? ভূমির ক্ষেত্রফলে, তাহলে এই যে জমিটা, এই জমিটা কতটা জমি? 20,000 বর্গমিটার জমি। দেখো, এই যে 20,000টা, এটাই হলো কিন্তু জমিটার ক্ষেত্রফল। তোমরা আমাকে প্রশ্ন করবে যে স্যার আপনি কি করে বুঝলেন এই 20,000টা জমির ক্ষেত্রফলই? কি করে বুঝলেন? তার কারণ হলো 20,000-এর পাশে দেখো লেখা রয়েছে বর্গ। আমি তোমাদেরকে বারবার বলেছি বর্গ মানে ক্ষেত্রফল, ঘন মানে আয়তন। ঠিক আছে? তাহলে যেহেতু এর পাশে বর্গ লেখা রয়েছে, তার মানে এটা কি? ক্ষেত্রফল। তাহলে আমি এই লিখলাম কি? ভূমির ক্ষেত্রফল 20,000। ওকে। তারপরে দেখো রয়েছে উচ্চতা। এই যে বৃষ্টিগুলো পড়ছে তার উচ্চতা সব কত বলেই দিয়েছে, দেখবে 5 সেমি। 5 সেমি। এবার এখানে একটা ব্যাপার আছে। দেখো, এই যে 20,000টা, তার একক হলো বর্গ মিটার। আর 5 এই যে উচ্চতাটা, তার একক হলো কি? সেমি। তাহলে হয় আমাকে দুটোকেই মিটারে রাখতে হবে, নইলে দুটোকেই সেমিতে রাখতে হবে। যা করতে হবে, দুটো মোট কথা সমান করতে হবে। তো এটা বর্গ মিটারে আছে, থাক। এই সেমিটাকে, এই যে 5 সেমি, এই সেমিটাকে আমি কি করছি? মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয় তোমরা এটা কিন্তু জানবে। এগুলো তো তোমরা জানোই। প্রথমে কি হয়? কিমি। তারপরে কি হয়? হেক্টা। তারপরে বলো কি হয়? ডেকা। তারপরে কি হয়? মিটার। তারপরে হয় ডেসি। তারপরে হয় কি? সেমি। তারপরে হয় কি? মিলি। এগুলো তো তোমরা জানোই, ছোটবেলায় তোমরা করেছো। এবারে দেখো, আমি এই যে উচ্চতাটা, এটা রয়েছে কিন্তু সেমিতে। আমি কিসে করতে চাই? চাই কিন্তু মিটারে। তাহলে বলো, সেমিতে আছে, আমি যেতে চাই মিটারে, মানে আমি সেমি থেকে মিটারে যেতে চাই। তাহলে এই দিকে যদি আমি যেতে চাই, তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়। কি করতে হয় বললাম? ভাগ করতে হয়। চলো আমি তাহলে 5কে ভাগ করব। 1 লিখবো। কত দিয়ে ভাগ করব? 1 বলে লিখে দেখো আমি কঘর এই দিকে এলাম। সেমি থেকে আমি মিটারে যেতে চাই, মানে এই দেখো, এই তো সেমি, সেমি থেকে এই ডেসি, এই মিটার, মানে আমি 2 ঘর এই দিকে আসছি। তাহলে আমাকে কি করতে হবে? দুটো শূন্য বসাতে হবে। বোঝা গেল? তাহলে আমাকে সেমি থেকে মিটারে আসতে গেলে কি করতে হলো? 100 দিয়ে কিন্তু ভাগ করতে হলো। ঠিক আছে? এবারে জাস্ট কাটাকুটি করব, অঙ্ক শেষ। নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কাটবো। 2 আর 5-এ কত হবে? 10। আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দেব। শেষ। পাশে আমরা কি লিখবো?
ঘন মিটার। তাহলে দেখো এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, তাই না? যে জলের আয়তন কত হবে? হবে কিন্তু 1000 ঘনমিটার। তাহলে এটা অবশ্যই মানে সত্য এটা, তাই না? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব শূন্য স্থানে। তো দেখবে এবারে বলে দিয়েছে সি এর দাগেরটায় কি বলে দিয়েছে, সি এর দাগেরটায় বলে দিয়েছে যে সি এর দাগের একে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, একটা সমকোণী চৌপল তার কর্ণের সংখ্যা ড্যাশটি। তাহলে দেখো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কতগুলো হবে খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে দেখো আমি আগে প্রথমে একটা সমকোণী চৌপলকে এঁকে নিই, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। তাহলে দেখো এই হলো একটা সমকোণী চৌপল। তাহলে দেখো আমি এখানে আগে নাম দিই এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি, এই জায়গাটাতে নাম দিচ্ছি ই, এই জায়গাটা হলো এফ, এই জায়গাটা জি, এই জায়গাটা হলো এইচ। তাহলে আমি দেখো এরকম নাম দিলাম। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে কর্ণ কোনটা কোনটা হবে, কতগুলো হবে। দেখো প্রথমে আমরা এ থেকে এই ই পর্যন্তকে যুক্ত করছি। দেখো এ থেকে আমি কতটা যুক্ত করলাম খুব ভালো করে দেখো, এ থেকে ই পর্যন্ত, ঠিক আছে? এ থেকে ই পর্যন্ত এই একটা কর্ণ হলো। এইবারে আমরা যুক্ত করব দেখো এই যে জি থেকে, ঠিক আছে? দেখো জি থেকে কোনটাকে যুক্ত করব, দেখো জি থেকে আমি যুক্ত করব খুব ভালো করে দেখবে সি পর্যন্ত, ঠিক আছে? সি পর্যন্ত আমি যুক্ত করলাম। তাহলে আমি কতটা যুক্ত করলাম দেখো, সি থেকে কতটা, সি থেকে হলো কিন্তু এই যে দেখো জি পর্যন্ত, ঠিক আছে? এইবারে আমরা কি যুক্ত করব খুব ভালো করে দেখবে। এইবারে আবার আমরা যুক্ত করব এই যে দেখো সি থেকেই, আবার দেখো সি থেকে আমরা যুক্ত করব কতটা, সি থেকে আমি এবারে যুক্ত করব এইচ পর্যন্ত, দেখতে পাচ্ছ? দেখো আমি এটা আলাদা একটা কালি দিয়ে চিহ্নিত করছি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। এই তো এবারে আমরা কি করব, সি থেকে যুক্ত করব কাকে, এইচ কে, ঠিক আছে? সি থেকে যুক্ত করব এইচ কে, ঠিক আছে? এবং একদম লাস্টে আমরা কি করব, তারপরে দেখবে আরেকটা আমরা যুক্ত করবো এই দেখো বি এর সঙ্গে এই এফটাকে, এই যে দেখো বি থেকে আমি কাকে যুক্ত করব, এই এফটাকে, ঠিক আছে? বি থেকে যাবে কতটা, এই এফটা। তাহলে তোমরা বুঝতে পারলে চারটে কি কি হলো। দেখো আমরা প্রথমে কি করেছি, এ থেকে, খুব ভালো করে দেখবে এ থেকে প্রথমে আমরা এই দেখো এ এর সঙ্গে ই কে যুক্ত করেছি। তারপরে দেখবে আমি জি এর সঙ্গে কাকে যুক্ত করেছি, দেখবে জি এর সঙ্গে, এই যে দেখো জি এর সঙ্গে আমি কাকে যুক্ত করলাম, করলাম কিন্তু এই দেখো জি এর সঙ্গে আমি যুক্ত করেছি কিন্তু সি কে। তারপরে আবার সি এর সঙ্গে কাকে যুক্ত করলাম, এইচ কে, এই দেখো এই যে সি বিন্দু এইখান থেকে যাচ্ছে কি এই এই যে এইচ পর্যন্ত, ঠিক আছে? এবং সবশেষে বি এর সঙ্গে আমি যুক্ত করলাম এফ কে। তার মানে দেখো এখানে কতগুলো কর্ণ হলো, চারটে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে না যে কতগুলো কর্ণ হবে সমকোণী চৌপল বা ঘনকের, হবে কিন্তু চারটি কর্ণ। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট এবারে আমরা চলে যাব, বলে দিয়েছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটা তলের কর্ণের দৈর্ঘ্য কত হয়, একটা তল মানে হলো একটা বর্গক্ষেত্র কিন্তু, ঠিক আছে? এই তো ঘনক, দেখো ঘনক দেখতে কেমন হয়, ঘনক দেখতে এই রকম হয়, তাই না? ভাবো ঘনক দেখতে হয় এরকম। এর এক একটা তল, ভাবো এই তলটা কি রকম দেখতে, এক একটা তল বর্গক্ষেত্রের মতো দেখতে, তাই না? বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো কিন্তু √2 × এ, মানে √2 × বাহু। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে বাহু মানে কি, একটা ধারের দৈর্ঘ্য। তাহলে তলের একটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে হবে কিন্তু √a। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে দেখো বলে দিয়েছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর নাম কি হয়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে কিন্তু আমরা বলে থাকি ঘনক। কি বলে থাকি তাকে আমরা, ঘনক। বোঝা গেল? তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে, ঘনক। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা চলে আসবো কিন্তু এসে কিউ গুলোতে, অর্থাৎ 25-এর দাগের গুলোতে। দেখো এবারে প্রথমেই 25-এর দাগের একে দেখো কি বলে দিয়েছে, একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই। আচ্ছা অঙ্কটা পড়তে পড়তে আমি করি। একটা আয়তঘনকের তল সংখ্যা বলে দিয়েছে এক্স, তাহলে আমি লিখলাম তল সংখ্যা এক্স। আচ্ছা আমরা কি জানি একটা আয়তঘনকের তল সংখ্যা কতগুলো হয়, তল হয় 6টি, তাই না? তারপরে দেখবে বলে দিয়েছে ধার সংখ্যা ওয়াই। আচ্ছা আমরা জানি কতগুলো হয় ধার সংখ্যা, ধার সংখ্যা কিন্তু হয়
ধার সংখ্যা হয় কিন্তু 12টি। আমরা জানি ধার কতগুলো হয়? 12টি। তারপরে দেখবে বলে দিয়েছে শীর্ষবিন্দুর সংখ্যা z। শীর্ষবিন্দুর সংখ্যা z। আচ্ছা আমরা কত জানি শীর্ষবিন্দু কতগুলো হয়? হয় কিন্তু 8টি। এবং তারপরে দেখো কি বলে দিয়েছে যে কর্ণের সংখ্যা p। কর্ণের সংখ্যা p। আচ্ছা আমরা এক্ষুনি দেখেছি কর্ণের সংখ্যা কতগুলো হয়? 4টি। তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে কিন্তু দেখো অ্যান্সারে জানতে চেয়েছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। তাহলে চলো এক্স এর জায়গাতে আমরা কত বসাবো? 6। মাইনাস ওয়াই এর জায়গাতে কত বসাবো? 12। জেড এর জায়গাতে কত বসাবো? 8। পি এর জায়গাতে কত বসাবো? 4। তাহলে দেখো 6 আর 8 কত হয়? 6 আর 8 হবে এখানে তোমার 14 আর 4 18 বিয়োগ 12। তাহলে করলে কত হবে? 6। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? 3 এর দাগে। তো আমি দেখো এই সরি 2 এর দাগে। এটাকে আমি মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 2 এর দাগেরটা। দেখো 2 এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4 একক এবং দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে দুটো আয়তঘনক রয়েছে। তো দেখো আমি এখানে দুটো আয়তঘনক আঁকছি। এই একটা আয়তঘনক, দেখো এই একটা আয়তঘনক, আবার এইখানেও আরেকটা রকম আয়তঘনক রয়েছে। দুটো আয়তঘনক রয়েছে, খুব ভালো কথা। আমি আর অত ভালো করে আঁকছি না, যা হোক তা হোক করে এঁকে দিলাম। ঠিক আছে। আচ্ছা আয়তঘনকগুলোর মাত্রা 4 6 4, মানে ভাবো দৈর্ঘ্য হলো 4, সরি দৈর্ঘ্য হলো ভাবো 6, বড়টা তো সর্বদা দৈর্ঘ্য হয়। প্রস্থ হলো 4, আবার উচ্চতাও হলো 4, এরকম ভাবো। 4 6 4, 4 6 4। আচ্ছা তার পরেরটার দেখবে বলে দিয়েছে আরেকটা যে আয়তঘনক রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। ভাবো দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো যা হোক একটা ধরে নিলাম, ওদের মধ্যে রয়েছে 2, আর উচ্চতা হলো 2h মাইনাস 1। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা হোক তুমি একটা ধরে নিও। ওখানে যেটা যেটা বলেছে সেটাকেই যে কাউকে হোক দৈর্ঘ্য, যে কাউকে প্রস্থ উচ্চতা ধরে নাও। এইবারে দেখবে বলে দিয়েছে এই অঙ্কের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা, আয়তঘন দুটির ঘনফল সমান। আয়তঘনক দুটির ঘনফল সমান মানে ওদের আয়তন সমান। এদের দুজনের কি আয়তন সমান। আচ্ছা এইটার আয়তন, এইটার এই ঘনকটার আয়তনের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তঘনকটার আয়তনের সূত্র কি হবে? এই আয়তঘনকটার আয়তনের সূত্র ওই একই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দুজনের কিন্তু বলে দিয়েছে ঘনফল সমান, তাই জন্য দুজনেরই আয়তনকে দেখবে আমি কি করেছি? সমান চিহ্ন দিয়ে কিন্তু লিখেছি। বোঝা গেল? এই ঘনকটার দৈর্ঘ্য কত? 6। প্রস্থ কত? প্রস্থ 4। উচ্চতা কত? 4। বলেই দিয়েছে এই ঘনকটার, এই আয়ত ঘনকটার, সরি এই আয়ত ঘনকটার মাত্রাগুলো বলেই দিয়েছে। মাত্রা মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটে মাত্রা বলেই দিয়েছে। এই আয়ত ঘনকটারও তিনটে মাত্রা বলেই দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেই দিয়েছে। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য 8, প্রস্থ ভাবো 2, আর উচ্চতা হলো আমি ধরে নিলাম 2h মাইনাস 1। বোঝা গেল? তিনটে মাত্রা কিন্তু বলেই দিয়েছে, খুব ভালো কথা। এইবারে দেখো আমরা এবার এখান থেকে এইচ এর মান বের করব। এইচ এর মান বের করতে বলেছেন, কি করে করব? 8 আর 2 গুণ রয়েছে, এই সাইডে নিয়ে চলে আসি। 8 আর 2 গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর এইদিকে 2h মাইনাস 1 যেমন আছে পড়ে থাকবে। আচ্ছা দেখবে 2 এককে 2, 4কে ভাগ করলে কত হবে? 2। তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত? 6 ইন্টু দেখো 4 ইন্টু 2 কত হয়? 4 আর 2 গুণ করলে 8, আর এখানে কত রয়েছে? 8। ঠিক আছে। তাহলে নিচে 8 আর উপরে 8 কেটে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 6। আর এইখানে দেখবে কত রয়েছে? 2h মাইনাস 1। আচ্ছা এবারে আমরা দেখো কি করব? মাইনাস 1 সমান চিহ্নের এই সাইডে আসলে হয়ে যাবে প্লাস 1। ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 7, আর এখানে কত হচ্ছে? 2h। আচ্ছা দুইটা এবারে দেখবে এখানে কি রয়েছে? গুণ রয়েছে এইচ এর সাথে, এই সাইডে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7কে 2 দিয়ে ভাগ করলে হবে কিন্তু 3.5।
তাহলে আমরা এইচ এর মান কত পেলাম? পেলাম কিন্তু 3.5। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? এইচ এর মান জানতে চেয়েছিলাম, মান বের হয়ে গেল। তাহলে চলো আমি এবারে এটাকে মুছে চলে যাব 3 এর দাগেরটায়। দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? 25 এর দাগের 3 এ। তোমরা কিন্তু স্টার মার্কিং করবে। কেন? কারণ দেখো অঙ্কের মধ্যে পার্সেন্টেজ আছে, স্টার মার্কিং করবে। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। বলে দিয়েছে একটা ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি যদি পায়, প্রথমে না আমি এখানে একটা রাফে একটা ঘনক আঁকছি। ভাবো এই হলো একটা ঘনক, ছোটখাটো একটা ঘনক আঁকলাম। এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত আমি জানি না। প্রত্যেকটা ধারের যে কত দৈর্ঘ্য আমি জানি না। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমি কি ধরে নিচ্ছি? এ। তাহলে এই ঘনকটার যদি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ হয়, তাহলে এই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি? একটা তলের ক্ষেত্রফল হয় যদি এ স্কোয়ার, তাহলে ছখানা তল হয়, তাহলে ছটা তলের ক্ষেত্রফল কত? 6 a², তাই না? তাহলে এতটুকুনি তোমরা বুঝতে পারলে একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি এ করে হয়, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 a²। এইটুকুনিকে আমি আগে লিখবো। তাহলে ধরি ঘনকের ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, মনে করি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এ একক হলে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তোমরা আমাকে বলবে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, আমি এখানে লিখবো কি 6 a²। পাশে আমি কি লিখবো? বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ বলে লিখতেই হবে। এতটুকুনি তোমরা বুঝতে পারলে। এইবারে এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ ছিল, সেটাকে আমি এবারে বাড়িয়ে দেব। কতটা বাড়িয়ে দেব? 50% বাড়িয়ে দেব। ঠিক আছে? মানে আগে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত ছিল বলো তো? আগে প্রত্যেকটা ধারের এরকম দৈর্ঘ্য ছিল এ করে। এখন কি করব? এ তো থাকবেই, তার সাথে আরো 50% বাড়িয়ে দেব। অর্থাৎ দেখো 50% বাড়িয়ে দেব মানে আগের মাপগুলো কত করে ছিল? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ। আমি কি করব? এ তো থাকবেই, তার সাথে আরো বাড়িয়ে দেব, মানে যোগ করব। এটা তো থাকছেই, তার সাথে আরো বাড়িয়ে দেব এর 50%, যতটা বাহুর মাপ ছিল তার 50%। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। 50%, পার্সেন্ট মানে আমি নিচে কি লিখতে পারি? 100। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। বা এরকম ভাবেও আমরা লিখতে পারি প্রথমে যে এটা তো ছিলই, এখন আবার বাড়িয়ে দিচ্ছি কতটা? যতটা বাহুর মাপ ছিল এ তার 50%। তার মানে এবারে কিন্তু এটার মাপ বেশ বড়সড় হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? এবারে কিন্তু ঘনকটার মাপ বেশ বড়সড় হয়ে যাবে। 50% করে বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% করে কিন্তু বেড়ে গেছে। তাহলে এবারে দেখো, এখানে আমরা তাহলে দেখো কি লিখতে পারি? যে প্রত্যেকটি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কতটা করে বৃদ্ধি পাচ্ছে? 50% বৃদ্ধি পেলে হবে, 50% বৃদ্ধি পেলে, ঠিক আছে, 50% বৃদ্ধি পেলে কত হবে? দেখো আমি এখানে 6 a² মুছে না, আমি এখানে লিখে রাখছি 6 a²। ঠিক আছে? বৃদ্ধি পেলে হবে কত হবে তাহলে বলো? প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পায়, তাহলে কত হবে? ছিল এ, দেখো ছিল এ বৃদ্ধি পাবে কতটা? যতটা ছিল বাহুর মাপ তার 50%, তার 50%। পার্সেন্ট মানে আমি নিচে কি লিখতে পারি? 100 লিখতে পারি। তাহলে চলো কাটাকুটি করব। দেখো এখানে 50 কে 50, 100 কে ভাগ করলে কত হবে? 2। তাহলে এ প্লাস, এখানে আমরা কত পাচ্ছি? এ, আর এখানে নিচে কত রয়েছে? 2। তাহলে আমরা দেখো কত পেলাম? এ প্লাস
a/2। তাহলে এবার এটাকে আমরা যোগ করব, দেখি তাহলে কত পাবো। যোগ করলে কত হবে? আমি এই সাইডে করছি। আচ্ছা দেখো, a প্লাস কি হচ্ছে তাহলে, a/2। তাহলে দেখো এখানে এর নিচে কিছু নেই মানে কি, 1, 2 আর a কে গুণ করলে কত হবে, 2a। 1 আর a কে গুণ করলে কত হবে, a। আর লসাগু কত, 2। তার মানে হচ্ছে কত, 3a/2। তাহলে এই যোগটা করলে যোগফলটা আমরা কত পাবো, পাবো কিন্তু 3a/2। বোঝা গেল? তাহলে এবারে আমরা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হচ্ছে, 3a/2। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হচ্ছে, 3a/2। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হলো, 3a/2। কেন হলো বুঝতে পারলে? এইবারে এই যে ঘনকটা বা ঘনকটা যেটা রয়েছে, এই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো। তাহলে এবারে দেখো আমরা এখানে লিখব কি, নতুন ঘনকের, এই যে নতুন যে ঘনকটা তৈরি হলো, নতুন ঘনকের, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো তোমরা আমাকে। নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বের করবার নিয়মটা কি, 6 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, বাহুর যে মাপ তার স্কোয়ার, মানে ধারের যে মাপ তার স্কোয়ার। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল কি হবে, 6। এবারে দেখো প্রত্যেকটা ধারের যা মাপ তার স্কোয়ার, এখানে দেখো প্রত্যেকটা ধারের মাপ কত করে, এখানে দেখো প্রত্যেকটা ধারের মাপ হলো কিন্তু 3a/2 তার স্কোয়ার। আগেরটায় যেমন দেখবে, মানে আগের ঘনকটার প্রত্যেকটা ধারের মাপ কত ছিল, এ করেছিল। তাই জন্য দেখবে আমরা কি করেছিলাম, এই যে দেখবে এ স্কোয়ার করেছিলাম। এবারে দেখবে প্রত্যেকটা ধারের মাপ হলো 3a/2, তাই জন্য 3a/2 এর স্কোয়ার করেছি। তাহলে দেখো 6, স্কোয়ারটা একবার 3-এর মাথায় বসবে, বসলে হবে 9, একবার এর মাথায় বসবে, বসলে হবে স্কোয়ার, নিচে 2-এর মাথায় বসবে, তাহলে হবে কত, 4। বোঝা গেল? কাটাকুটি করি 2 দিয়ে, তাহলে হবে 2, এখানে কাটলে কত হবে, 3। তাহলে আমরা পাচ্ছি কত দেখো, 3 9 27 স্কোয়ার বাই 2। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এই যে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। বর্গ একক কথাটা লেখার আমার জায়গা নেই বলে আমি আর কিছু লিখছি না, মনে রাখবে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল হলো কত, 27 স্কোয়ার বাই 2, মনে রাখবে। আর এইটার সমগ্র তলের ক্ষেত্রফল কত, 6 স্কোয়ার বাই 2। এবারে তোমরা আমাকে বুদ্ধি খাটিয়ে বলো তো, কার সমগ্র তলের ক্ষেত্রফল বেশি, কার সমগ্র তলের ক্ষেত্রফল বেশি, 27 স্কোয়ার বাই 2 নাকি 6 স্কোয়ার। দেখো তোমরা এমনিতেই বুঝতে পারবে, এর বাহুর দৈর্ঘ্যগুলোর থেকে এর বাহুর দৈর্ঘ্যগুলো বড়, 50% বেশি। এইটার যা বাহুর দৈর্ঘ্য, তার থেকে এর বাহুর দৈর্ঘ্য 50% বেশি। তাহলে বাহুর দৈর্ঘ্য বেশি মানে ক্ষেত্রফলটাও বেশি। তাহলে কার ক্ষেত্রফল বেশি, এইটার ক্ষেত্রফল বেশি। ঠিক আছে, কতটা বেশি বের করতে গেলে কি করতে হবে, এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল, তোমরাই আমাকে বলো ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। এখন কত হয়ে গেছে ক্ষেত্রফল, 27 স্কোয়ার বাই 2। তার থেকে আমি বিয়োগ করব, আগে ক্ষেত্রফল কত ছিল, 6 স্কোয়ার। তাহলেই আমরা পেয়ে যাব। আচ্ছা দেখো এর নিচে কিছু নেই মানে কি, 1 রয়েছে, তাহলে লসাগু কত হবে, 2। তাহলে দেখো 1 আর 27 স্কোয়ারকে গুণ করলে আমরা কত পাবো, 1 আর 27 স্কোয়ারকে আমরা গুণ করলে পাবো 27 স্কোয়ার। ঠিক আছে, আর 2 এর সঙ্গে 6 স্কোয়ারকে গুণ করলে আমরা কি পাবো, 2 6 12 স্কোয়ার। তাই না? আশা করি বুঝতে পারলে, জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম। এবার আমি এটাকে মুছে দিই, এই যে এই জায়গাটা। বোঝা গেল তো? চলো এবারে আমরা চলো বিয়োগ করি, বিয়োগ করলে দেখি কত হচ্ছে। 27 থেকে তুমি 12কে বিয়োগ করে দাও, 27 থেকে আমরা 12কে বিয়োগ করলে কত পাবো, 2 থেকে করলে হবে 5, আর এখানে হবে 1, 2 স্কোয়ার। বোঝা গেল? আমি পাশে লিখবো কি, বর্গ একক, এই কথাটা কিন্তু লিখতে হবে, বর্গ একক। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে।
এইটার থেকে এইটার ক্ষেত্রফল কতটা বেশি? 15 স্কোয়ার বাই 2 বর্গ একক বেশি। অ্যান্সারে জানতে চেয়েছে এইটার থেকে এইটার ক্ষেত্রফল শতকরা কতটা বেশি। আমরা কিন্তু জাস্ট এমনি বের করলাম এটার থেকে এটার ক্ষেত্রফল কতটা বেশি। 15 স্কোয়ার বাই 2 বর্গ একক বেশি। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কতটা বেশি। তাহলে চলো শতকরা কতটা বেশি আমরা বের করব। তাহলে লিখবো অতএব ক্ষেত্রফল শতকরা শতকরা বৃদ্ধি পাবে, শতকরা বৃদ্ধি পাবে। ঠিক আছে, শতকরা কতটা বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। কি করে আমরা বের করব দেখো। তাহলে দেখো এটা বের করবার একটা সিস্টেম আছে। কিরকম সেই সিস্টেমটা খুব ভালো করে কিন্তু বুঝবে। এখানে আর আমার জায়গা নেই, তাই জন্য আমি আর এখানে করতে পারছি না। তোমরা প্রথমে এই সমান চিহ্নের পরে এখানে একটা দাগ কাটবে, ঠিক আছে? এবং দাগটা কেটে কি লিখবে দেখো, আমার জায়গা নেই বলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, দিয়ে করছি, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিয়ে আমি অঙ্কটা করছি, যেহেতু আমার জায়গার অভাব আছে তাই জন্য। দেখো এই যে দাগটা তোমরা কেটেছো তো সবাই, আমি দাগটাকে আবার এখানে কাটছি, যেহেতু জায়গা নেই তো আমি এখানে কাটছি। দাগ কাটার পরে দাগের উপরে আমরা কি লিখবো? ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটাকে লিখবো। ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে আমরা এক্ষুনি বের করেছি, 15 স্কোয়ার বাই 2 বর্গ একক বৃদ্ধি পেয়েছে, সেটাকে লিখবো ওপরে। 15 স্কোয়ার বাই 2 সেটাকে লিখবো ওপরে, বোঝা গেল? এবং দাগের আমরা নিচে কি লিখবো? আগে ক্ষেত্রফল কত ছিল, প্রথমে ক্ষেত্রফল কত ছিল। দেখো আমরা সবাই জানি কিন্তু প্রথমে ক্ষেত্রফল ছিল 6 স্কোয়ার, বোঝা গেল? ইনটু, যেহেতু শতকরা কত জানতে চেয়েছে, ইনটু 100 করব, বোঝা গেল? এখানে বলে দিয়েছে না যে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দাগটা আমি কিন্তু এখানে করলাম, জায়গা নেই বলে, তোমরা কিন্তু পাশেই করবে, ঠিক আছে? তাহলে চলো এবারে কি হবে। ওপরে দেখো কি রয়েছে, 15 স্কোয়ার বাই 2। আচ্ছা 6 স্কোয়ারের নিচে কিছু নেই মানে কি, এক রয়েছে, এটাকে আমরা উল্টে লিখবো, লিখলে কি হবে, 1/6 স্কোয়ার ইন্টু কি 100, বোঝা গেল? কাটাকুটি করি, নিচে স্কোয়ার ওপরে স্কোয়ার কাটবে। তাহলে 2 দিয়ে আমরা আগে 100কে ভাগ করি, 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 50। আচ্ছা এবারে আবার আমরা 3 দিয়ে যদি 6কে ভাগ করি কত হবে, 3 দিয়ে 6কে ভাগ করলে হবে কত, 2। আবার 3 দিয়ে আমি যদি 15কে ভাগ করি কত হবে, 5, বোঝা গেল? আবার দেখো 2 এককে 2, 2 দিয়ে 50কে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 25। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, পাচ্ছি দেখো এখানে কত রয়েছে, 5, আর এখানে কত রয়েছে, রয়েছে কিন্তু 25। গুণ করে দিলে আমরা কত পাবো, পাবো কিন্তু 125%। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, পাবে কিন্তু 125%, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগেরটা শেষ। এটা কিন্তু আমাদের হয়ে গেল 3-এরটা শেষ। চলে যাব আমরা এবারে 4-এর দাগে। তো আমি এটাকে দেখো মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব কত, 25-এর দাগের 4-এরটা। দেখো 25-এর দাগের 4-এ কি বলে দিয়েছে আমাদের কাছে, বলে দিয়েছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। ঘনক 3টি গলিয়ে নতুন নিরেট গোলক তৈরি করা হলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে, 3টে ঘনক রয়েছে, ঠিক আছে? এরকম 3টে ঘনক, এই একটা ঘনক, ঠিক আছে, এই একটা ঘনক, আবার দেখবে এই রকম একটা ঘনক। আমি আগে 3টে ঘনককে একটু এঁকে ফেলি, ঠিক আছে? এরকম 3টে ঘনক, এই 3টে ঘনক কিন্তু নিরেট, মানে এদের ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই, পুরো ভর্তি। কি দিয়ে ভর্তি, নিরেট লোহার গোলক বলেছে নাকি, নিরেট গোলক মানে ভেতরে লোহা আছে বা তামা আছে, যাই হোক কিছু না কিছু একটা আছে। এই ঘনকগুলোর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। মানে এটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত, 3 সেমি করে। এইটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত, 4 সেমি করে, বোঝা গেল? আবার এইটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে, 3 সেমি, 4 সেমি। আচ্ছা এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আবার হলো 5 সেমি করে, এরকম ব্যাপার। এর ভেতরে কিন্তু ফাঁকা নয়, পুরো লোহা ভর্তি রয়েছে বা তামা দিয়ে ভর্তি রয়েছে। এবারে এই গোলকটার ভেতরে, এই গোলকটা বলছি, সরি, এই ঘনকটাকে এবারে গলানো হলো, ভাবো আগুনে গলানো হলো, গলিয়ে অনেকটা বেশ লোহা পাওয়া যাবে। এই ঘনকটাকে আবার গলানো হলো, গলিয়ে অনেকটা লোহা পাওয়া যাবে, আবার এই ঘনকটাকে গলানো হলো, গলিয়ে অনেকটা লোহা পাওয়া যাবে।
তিনটের লোহা নিয়ে একটা বড় ঘনক তৈরি করা হচ্ছে। তিনটের লোহা নিয়ে একটা বড় ঘনক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তিনটের লোহা নিয়ে একটা বড় ঘনক তৈরি করা হচ্ছে। এবার কথা হলো এর মধ্যে কতটা লোহা আছে কি করে বের করব? এর ভেতরে কতটা লোহা আছে বের করতে গেলে আমাকে এই ঘনকটার আয়তন বের করতে হবে। এই ঘনকটার আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র আমরা কি জানি? এ কিউব। এ মানে কি? এক একটা ধারের যা মাপ। এখানে এক একটা ধারের মাপ কত? ৩ করে। তাহলে তার কিউব হবে। তাহলে ৩ এর কিউব মানে কত হবে? ২৭। একইভাবে বলো এই যে ঘনকটা তার ভেতরে কতটা লোহা আছে বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই ঘনকটার আয়তন বের করতে হবে। আয়তন বের করবার সূত্র কি? এ কিউব। এ মানে কি? প্রত্যেকটা ধারের কত দৈর্ঘ্য? এখানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে? দেখো ৪ করে, তাই না? তাহলে আমরা কি করব? ৪ এর কিউব। ৪ এর কিউব কত হয়? ৬৪। আবার দেখো এই ঘনকের ভেতরে কতটা লোহা আছে বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই ঘনকের ভেতরে কতটা লোহা আছে বের করতে গেলে আমাকে এই ঘনকের আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি? এ কিউব। এ মানে কি? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? ৫ করে। তাহলে ৫ এর কিউব কত হবে? ১২৫। তাহলে এইখান থেকে আমরা লোহা পাচ্ছি ২৭, এখান থেকে লোহা পাচ্ছি ৬৪, এখান থেকে লোহা পাচ্ছি ১২৫। সব কটা লোহা এই যে ২৭, আচ্ছা এককটা কি রয়েছে দেখো? সেমি। তাহলে ২৭ ঘন সেমি লোহা এখানে আসছে, ৬৪ ঘন সেমি লোহা এখানে আসছে, ১২৫ ঘন সেমি লোহা এখানে আসছে। এসে এই বড় ঘনকটা বানানো হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নতুন এই যে ঘনকটা বানানো হলো না, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি নতুন ঘনকের ঘনকের আয়তন। তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে? মানে নতুন ঘনকের মধ্যে কতটা লোহা বা তামা রয়েছে? এই ঘনক থেকে কতটা পেয়েছি আমরা? এই ঘনক থেকে কতটা লোহা পেয়েছি? পেয়েছি কিন্তু ৩ এর কিউব। এইখান থেকে কতটা লোহা পেয়েছি? ৪ এর কিউব। এইখান থেকে কতটা লোহা পেয়েছি? ৫ এর কিউব। অর্থাৎ আমরা পেয়েছি ২৭, ৬৪ আর ১২৫। অর্থাৎ কত? ২১৬ ঘন সেমি। তাহলে আমরা ৩টে জায়গা থেকে টোটাল পেয়েছি কত? ২০০ ঘন সেমি লোহা, এবং সেই পরিমাণ লোহা দিয়ে আমরা এই ঘনকটা বানিয়েছি। বোঝা গেল? তাহলে এই ঘনকটার ভেতরে কতটা লোহা রয়েছে? রয়েছে কিন্তু ২১৬ ঘন সেমি। তাই তো? জানতে চেয়েছে এই ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত। বোঝা গেল? কি করে আমরা বের করব? এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত আমি জানি না। আমি জানি না এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত। আমি ধরে নিচ্ছি এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এক্স। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স করে। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে। কি লিখলাম? প্রশ্নানুসারে। এবারে দেখো আমার যেহেতু এখানে জায়গা নেই তো আমি একটু নিচে করে লিখছি। তাহলে দেখো প্রশ্নানুসারে লিখলাম। এইবারে আমি দেখো এই দিকে লিখছি ২১৬। তাহলে ২১৬টা হলো এই ঘনকটার কি? আয়তন। তাহলে এই দিকে আমি যদি আয়তন লিখি, আমাকে কি করতে হবে? এই দিকে আয়তনের সূত্র লিখতে হবে। আয়তনের সূত্র আমরা কি জানি? প্রত্যেকটা ধারের যা মাপ তার কিউব। প্রত্যেকটা ধারের মাপ আমি ধরে নিচ্ছি এক্স, এবং তার কিউব আমি এখানে দিচ্ছি। বোঝা গেল? তাহলে এই দিকে লিখলাম আয়তন, আর এই দিকে আয়তনের সূত্র। আয়তনের সূত্র আমরা কি জানি? প্রত্যেকটা ধারের যা মাপ তার কিউব। তাহলে এবারে দেখো এই কিউবটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ঘনমূল হয়ে যাবে, তাই না? ঘনমূল। তাহলে তোমরাই আমাকে বলবে ২১৬র ঘনমূল কত হবে? ৬। তাহলে এই যে ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে বলো তো? ৬ করে। বোঝা গেল? হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তোমরা তাহলে কি লিখে দেবে? বলেছে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত। তাহলে তোমরা এখানে লিখে দেবে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত করে? ৬ করে। তাই না? বোঝা গেল? চলো লাস্ট অঙ্ক আমরা করব। আমি মুছে দিচ্ছি এটাকে, পরের অঙ্কে চলে যাব। দেখো লাস্ট আমরা করব ৫ এর দাগের অঙ্কটা। বলে দিয়েছে একটি ঘরে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য আহ, বলে দিয়েছে ১২ মিটার এবং ৮ মিটার, এবং বলে দিয়েছে ঘনকটির এই ঘরটির উচ্চতা হলো ৪ মিটার। ঘরটির উচ্চতা হলো ৪। সংলগ্ন দেওয়াল মানে দেওয়ালের দৈর্ঘ্য মানে কি? পাশাপাশি রয়েছে যে দেওয়াল দুটো তাদের বলা হয় সংলগ্ন দেওয়াল। তাহলে বলে দিয়েছে মেঝের ক্ষেত্রফল কত।
তার মানে হলো ব্যাপারটা এরকম, ভাবো একটা এরকম ঘর রয়েছে, যে ঘরটার খুব ভালো করে দেখবে, এই তো দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 12, দুটো সংলগ্ন দেওয়াল, মানে সংলগ্ন দেওয়াল মানে এই যে এইটা আর ভাবো এইটা, ঠিক আছে, এদের মাপ বলে দিয়েছে 12 আর 8, এটা যদি 12 হয় এটা হলো কত 8, মানে দৈর্ঘ্য প্রস্থ আর কি বলে দিয়েছে 12 আর 8। উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা মানে হলো এইটা, এই উচ্চতাটা কত বলে দিয়েছে 4। আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝে মানে কোনটা দেখতে পাচ্ছ এইটা, তাহলে এই দৈর্ঘ্যগুলো কত, দৈর্ঘ্যগুলো হলো 12 করে, প্রস্থগুলো কত করে 8 করে। তাহলে আমাদের কাছে শুধু কোন জায়গাটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে, আমি যদি নাম দিই এ বি সি ডি, এই জায়গাটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে, বোঝা গেল এ বি সি ডি। দেখতে পাচ্ছ এ বি সি ডি, আয়তকার দেখতে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিই, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে মেঝের ক্ষেত্রফল আমরা কি লিখবো, মেঝের ক্ষেত্রফল কি হবে বলো, তাহলে মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, অর্থাৎ 12 × 8, মানে করলে কত হবে 96 বর্গ সেমি আছে না মিটার আছে, তোমরা একটু দেখে নেবে, মিটার আছে, তাহলে বর্গ মিটার। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, শুধু মেঝেটার কিন্তু ক্ষেত্রফল জানতে চেয়েছে, আর কিচ্ছু চাইনি। তাহলে এই মেঝেটুকুনির ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম, মেঝেটার মাপ হলো 96, বোঝা গেল, হয়ে গেল শেষ।